নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারটিকে নিয়ে। কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে দ্রবণ চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নগুলো পরপর করে আমরা আলোচনা করব। প্রথমে আমরা শুরু করব 2023 সাল থেকে। কেমন? তো 2023 সালে দ্রবণ থেকে কি প্রশ্ন এসেছিল? এই কোশ্চেনটা এসেছিল যে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটনের মিশ্রণ রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি দেখায়। কারণ ব্যাখ্যা করো। মানে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটনের মিশ্রণ কেন রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি দেখায় সেই কারণটা ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো চলো উত্তরটা দেখে নিই। কি দেখতে পাচ্ছি? বিশুদ্ধ ইথানলে অণুগুলি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। মানে ইথানলে অণুগুলি হচ্ছে একে অন্যের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। ঠিক এইভাবে দেখো, এইটা একটা ইথানলের অণু, এইটা একটা ইথানলের অণু, এইটা আর একটা ইথানলের অণু। এবার ইথানলের অণুগুলো কি হচ্ছে একে অন্যের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে আবদ্ধ থাকছে। এরপর অন্যদিকে কি হচ্ছে, বিশুদ্ধ অ্যাসিটনে অণুগুলো পরস্পরের মধ্যে ডাইপোল আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। মানে অ্যাসিটনের অণুগুলোর মধ্যে কিন্তু এইরকম কোনো স্ট্রং হাইড্রোজেন বন্ডিং নেই, তবে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস কাছাকাছি আসার ফলে এই অ্যাসিটনের অণুগুলোর মধ্যে কি হচ্ছে একটা ডাইপোল আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। এবার ইথানলে অ্যাসিটোন যোগ করলে মিশ্রণ প্রক্রিয়ায় অ্যাসিটোন অণুগুলি ইথানলের আন্তরাণবিক ফাঁকা স্থানগুলিতে প্রবেশ করে। মানে কি বলতে চেয়েছে, ইথানলে যদি আমরা অ্যাসিটোন যোগ করি তাহলে ইথানলের যে এই হাইড্রোজেন বন্ডিং করেছে যে এই ফাঁকা স্থানগুলো রয়েছে, এই ফাঁকা স্থানগুলোতে কি হয়, অ্যাসিটোন অণুগুলি প্রবেশ করে। ফলে কি হয়, ইথানলের হাইড্রোজেন বন্ধনগুলি ভেঙে যায়। যেহেতু ইথানল ও অ্যাসিটনের অণুগুলি পরস্পরের মধ্যেকার আন্তরাণবিক আকর্ষণ বল দুর্বল, মানে এবার ইথানলের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গেল। এবার ইথানল আর অ্যাসিটনের মিশ্রণটা যে তৈরি হয়েছে এখানে তাহলে কি হবে, পরস্পরের মধ্যেকার আন্তরাণবিক আকর্ষণ বলটা অনেক দুর্বল হবে। তাই দুর্বল হওয়ার কারণে কি হচ্ছে, দ্রবণ থেকে উভয় প্রকার মানে ইথানল এবং অ্যাসিটনের যে দ্রবণ তৈরি হয়েছে সেই দ্রবণের মধ্যে যেহেতু ইথানল এবং অ্যাসিটনের অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব দুর্বল, তাই তারা বাষ্প হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। তাই এখানে লেখা আছে তাদের দ্রবণ থেকে উভয় প্রকারের বাষ্পীয় দশায় গমনের প্রবণতা ওদের বিশুদ্ধ অবস্থায় অণুগুলির প্রবণতা অপেক্ষা বেশি। মানে ধরো শুধু ইথানল আছে, সে তার বাষ্প হয়ে যাওয়ার প্রবণতা, বা শুধু অ্যাসিটন আছে তার বাষ্প হয়ে যাওয়ার যে প্রবণতা, তার থেকেও অনেক বেশি কি ইথানল আর অ্যাসিটনের মিশ্রণ থেকে ইথানলের আর অ্যাসিটনের বাষ্প হয়ে যাওয়ার প্রবণতাটা এই বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এই জন্য এই দ্রবণের বাষ্পে ইথানল এবং অ্যাসিটনের আংশিক বাষ্পচাপ এবং দ্রবণের মোট বাষ্পচাপ রাউল্টের সূত্র থেকে গণনাকৃত মান অপেক্ষা বেশি হয়, অর্থাৎ ধনাত্মক বিচ্যুতি দেখায়। এই কারণের জন্যই রাউল্টের সূত্র থেকে কি করে, ইথানল এবং অ্যাসিটনের মিশ্রণ ধনাত্মক বিচ্যুতি দেখায়। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তরটা কি হবে। এবার চলো আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। এটা 2023 সালের নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটাতে কি এসেছিল, কোনো বিশুদ্ধ দ্রাবকে একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্রের সাহায্যে দেখাও। মানে কোনো একটা যদি বিশুদ্ধ দ্রাবকে একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রব যোগ করি তাহলে কি হয়, ওই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। তোমরা জানো তো ভীমাঙ্কের অবনমন ঘটে, এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবার এখানে বলেছে যখন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে তাহলে বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্রের সাহায্যে দেখাতে হবে। দেখো বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র অঙ্কন করে আমরা এরকম দুটো লেখচিত্র পেয়েছি। এবার আমি লিখে রেখেছি, এই ওপরেরটা হচ্ছে দ্রাবকের আর নিচেরটা হচ্ছে দ্রবণের। এবার যেভাবে লিখেছি এইভাবেই, যেহেতু বলেছে দেখাও এবং মানে বর্ণনা করতে বলা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, পুরোটা কিন্তু সুন্দর করে বর্ণনা করতে হবে।
বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের বাষ্পচাপ বিভিন্ন উষ্ণতায় পরিমাপ করে বাষ্পচাপ উষ্ণতার লেখচিত্র অঙ্কন করলে দ্রাবকের ক্ষেত্রে এবি এবং দ্রবণের ক্ষেত্রে সিডি লেখচিত্র পাওয়া যায়। দেখো দ্রাবকের ক্ষেত্রে কি পাচ্ছি, এবি, আর দ্রবণের ক্ষেত্রে কি পাচ্ছি, সিডি রেখাচিত্র পাচ্ছি। এবার লেখচিত্র থেকে আমরা কি দেখতে পেলাম, যে সিডি রেখাটি এবি রেখার নিচে অবস্থান করছে। দেখো সিডি রেখাটি এবি রেখার নিচে অবস্থান করছে, কারণ কি, যে কোনো উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম। কোনো তরলের স্ফুটনাঙ্কে তরলটির বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয়। মানে আমরা কি জানি স্ফুটনাঙ্কে কি হয়, যে কোনো তরলের স্ফুটনাঙ্ক মানে হচ্ছে সেই তরলের বাষ্পচাপ যখন বহিস্থ চাপের সমান হয় তখন আমরা তাকে সেই তরলটার স্ফুটনাঙ্ক বলি। তাই আমরা যেটা জানি, এবার এই চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যদি টিবি হয়, দেখো মানে এই যে কোনো একটা বহিস্থ চাপ নিয়েছি পি অ্যাটমসফিয়ার, এই চাপে যদি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, দেখো দ্রাবকের সাপেক্ষে এই স্ফুটনাঙ্কটা কত, টিবি। তাহলে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যদি টিবি হয় এবং দ্রবণের বাষ্পচাপ যদি টিবি ড্যাশ হয়, দেখো এটা দ্রবণ, এই দ্রবণের বাষ্পচাপটা কি হয়েছে, টিবি ড্যাশ হয়েছে, তাহলে দেখা যাচ্ছে টিবি ড্যাশ গ্রেটার দেন টিবি, টিবি ড্যাশটা টিবি ড্যাশ থেকে বেশি দেখা যাচ্ছে। সুতরাং দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বেশি এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি ডেল্টা টিবি সমান ওএম মাইনাস ওএন সমান টিবি ড্যাশ মাইনাস টিবি। তাহলে ডেল্টা টিবি মানে কি, টিবি ড্যাশ মাইনাস টিবি, ওএম মাইনাস ওএন, এই পোর্শনটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এইভাবেই আমরা ব্যাখ্যা করে দিতে পারবো যে কোনো বিশুদ্ধ দ্রাবকে একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। সেটা বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্রের সাহায্যে আমরা সহজেই দেখাতে পাচ্ছি। এবার চলে এসো তারপরের প্রশ্নে। এই প্রশ্নে কি আছে, প্রথমে মানে এটা হচ্ছে 3 নম্বরের একটা কোশ্চেন ছিল, যেটা পার্ট পার্টে ভাঙা ছিল, একটা 1 নম্বরের আর একটা 2 নম্বরের। এটা 1 নম্বরের কোশ্চেনটা। হ্যাঁ, NaCl এর 0.84% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন রূপে ব্যবহার করা হয় কেন, সেটা জানতে চেয়েছিল। তো উত্তরটা কি হবে, 0.84% NaCl দ্রবণ লোহিত কণিকার কোষীয় তরলের সাপেক্ষে আইসোটনিক। তাই লোহিত কণিকাকে এরূপ দ্রবণে রাখলে এর কোনো প্রসারণ বা সংকোচন হয় না। এই জন্য চিকিৎসা বিজ্ঞানে 0.84% NaCl এর জলীয় দ্রবণকে প্রমাণ লবণ জল বা নর্মাল স্যালাইন বলে। তাহলে কি হলো ব্যাপারটা, দেখো যে লোহিত কণিকার কোষীয় তরলের সাপেক্ষে কি এই 0.84% NaClটা আইসোটনিক। হ্যাঁ, যেহেতু এটা আইসোটনিক তাই এইটাতে এরূপ দ্রবণে কি হয়, লোহিত কণিকার সংকোচনও হয় না এবং প্রসারণও হয় না। লোহিত কণিকাটা যেমন তেমনই থাকে। মানে এর থেকে বেশি ব্যবহার করলে সংকোচন বা কম ব্যবহার করলে প্রসারণ, এরকম কিছু যদি হতো তাহলে কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারতাম না। কারণ সেক্ষেত্রে লোহিত রক্তকণিকা সংকুচিত বা প্রসারিত হয়ে গিয়ে শরীরের মধ্যে নানা রকম প্রবলেম করতো। এই জন্য চিকিৎসা বিজ্ঞানে কি বলা হয়, 0.84% NaCl এর জলীয় দ্রবণকে প্রমাণ লবণ জল বা নর্মাল স্যালাইন বলা হয়। হয়েছে। এবার চলে আসি পরের প্রশ্নে। হ্যাঁ, পরের প্রশ্নে দেখো কি আছে, 50 গ্রাম বেঞ্জিনে 1 গ্রাম একটি তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব পদার্থ যোগ করলে বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন হয় 0.40 কেলভিন। যদি বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক KF এর মান 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স হয় তবে দ্রাব পদার্থটির আণবিক ভর গণনা করো। এবার চলো এই ধরনের অঙ্কগুলোতে কীভাবে সলভ করতে হবে। দেখো 50 গ্রাম বেঞ্জিনে 1 গ্রাম একটি তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব পদার্থ যোগ করলে, তার মানে তুমি এখানে কি বুঝতে পারছো, বেঞ্জিনটা বেশি পরিমাণে আছে আর এই 1 গ্রাম পরিমাণ যে দ্রাবক সেটা কম পরিমাণে আছে। তাহলে যেটা বেশি পরিমাণে থাকে সেটা কি, দ্রাবক। তার মানে W1 সমান কত, 50 গ্রাম। যেহেতু ওজন তাই W, এবার ডাব্লুর ক্ষেত্রে দ্রাবকের ক্ষেত্রে আমরা 1 ব্যবহার করি, তাই W1 সমান 50 গ্রাম দিয়েছে লিখে নিলাম। এটা কি দ্রাব পদার্থ, তার মানে W2 সমান 1 গ্রাম দিয়েছে লিখে নিলাম। এবার হচ্ছে হিমাঙ্ক অবনমন হয় 0.40, তার মানে ডেল্টা TF সমান কত, 0.40 লিখে নিলাম।
এবার বলছে যদি বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক কেএফ এর মান এত হয়, তার মানে কেএফ এর মানটাও দিয়ে দিয়েছে, তাহলে কেএফ এর মান সমান লিখে নিলাম 5.12 কেলভিন কেজি মোল ইনভার্স। এবার কি বার করতে দিয়েছে, দ্রাব্য পদার্থটির আণবিক ভর গণনা করো, তাহলে M2 সমান কত সেটা আমরা বার করব। এবার সূত্র থেকে আমরা কি জানি, M2 সমান W2 × 1000 বাই W1 × ΔTF × KF। এবার দেখো সব মানগুলো কিন্তু আমাদের জানা, এবার মানগুলো সব বসিয়ে দেবো। W2 এর মান কত, 1 গ্রাম × 1000, W1 এর মান 50 × ΔTF এর মান 0.40 × 5.12 দিয়ে যখন আমরা ক্যালকুলেট করে বার করলাম বেশি 256 গ্রাম পার মোল পেলাম। তাহলে দ্রাব্য পদার্থটির আণবিক ভর কত, 256 গ্রাম পার মোল। তাহলে এই ধরনের কোনো অঙ্ক এলে প্রথমে কি কি ডাটা দিচ্ছে সেগুলোকে লিখে নেবে, তারপর সূত্রটা লিখবে, তারপরে সূত্রতে দেখবে যে আর কিছু তোমার পাবার আছে কি না, যদি পাওয়ার থাকে সেটা পাশে বার করে নেবে, আর যদি না পাওয়ার থাকে সরাসরি সূত্রে বসিয়ে অঙ্কটা তোমরা এরকমভাবে সহজেই করতে পারবে। এবার আমরা শুরু করব আমাদের নেক্সট পার্ট। 2022 মানে 2023-এর দ্রবণ থেকে যা কোশ্চেন এসেছিলো সেগুলো সলভ করা হয়ে গেল। এবার আমরা কি করব, 2022 সালের দ্রবণের কোশ্চেনগুলোকে সলভ করব। 2022-এর কোশ্চেনটা কি ছিল, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন বা হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় মোলারিটির পরিবর্তে মোলালিটি একক ব্যবহার করা হয় কেন। এবার দেখে নিই কারণটা কেন ব্যবহার করি। বলছে দ্রবণের স্ফুটনাঙ্ক বা হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় উষ্ণতার পরিবর্তন ঘটে। হ্যাঁ, কেন, কারণ স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বেড়ে যায়, আর হিমাঙ্কের ক্ষেত্রে কি হয়, কোনো একটা তরলের উষ্ণতা কমে গিয়ে জমে যাওয়ার প্রবণতা হিমাঙ্ক, তাহলে দুই ক্ষেত্রেই কি হচ্ছে, আমাদের উষ্ণতার বাড়ছে বা কমছে, তার মানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে। এবার আমরা জানি উষ্ণতার পরিবর্তনে মোলারিটি পরিবর্তিত হয়। হ্যাঁ, আমরা জানি উষ্ণতা যদি বাড়ে বা কমে সেই ক্ষেত্রে মোলারিটি পরিবর্তিত হয়, কিন্তু উষ্ণতার পরিবর্তনে দ্রাবকের ওজন বা দ্রাবের মোল সংখ্যা কোনোটিই পরিবর্তিত হয় না, মানে উষ্ণতার সঙ্গে দ্রাবকের মোল সংখ্যা বা দ্রাবের মোল সংখ্যা বা দ্রাবকের ওজন কোনোটারই কোনো পরিবর্তন হয় না। আর আমরা যখন দ্রবণের স্ফুটনাঙ্ক বার করি বা হিমাঙ্কের অবনমন বার করি সেই ক্ষেত্রে আমরা কী বার করি, এই দেখো এই সূত্রটা দিয়ে দেখো, W2 × 1000 বাই W1 × ΔTF, মানে হচ্ছে যে W2 W1 এগুলো বার করি। হ্যাঁ, মানে দ্রাবের মোল সংখ্যা বার করি বা দ্রাবকের ওজন বার করি, এগুলো বার করি। তো সেই ক্ষেত্রে যদি উষ্ণতার পরিবর্তনে এগুলো পরিবর্তিত হয়ে যায় তাহলে আমাদের প্রবলেম হবে মোলারিটিতে যেটা হয়, কিন্তু উষ্ণতার পরিবর্তনে যেহেতু দ্রাবকের ওজন বা দ্রাবের মোল সংখ্যা কোনোটাই পরিবর্তিত হয় না, তাই আমরা কি করি, মানে হয় না, সেই জন্য কি মোলারিটি এইগুলোর ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। তাই দ্রবণের স্ফুটনাঙ্ক বা হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় মোলারিটির পরিবর্তে মোলালিটি ব্যবহার করা হয়। মোলারিটির পরিবর্তে মোলালিটি ব্যবহার করা হয় কেন, কারণ মোলালিটি উষ্ণতার সাথে, এখানে টিটা হবে, কারণ মোলালিটি উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয় না, মোলারিটি উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয়। যেহেতু মোলালিটি উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয় না, তাই আমরা এখানে মোলালিটি একক ব্যবহার করি, কারণ এখানে মোলালিটি একক না ব্যবহার করলে দ্রাবকের ওজন বা দ্রাবের মোল সংখ্যা পরিবর্তিত হয়ে যেত। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার চলে আসি 2022 সালের নেক্সট কোশ্চেন। কি ছিল, অ্যাজোট্রপ কাদের বলা হয়, উদাহরণ দাও। দেখে নিই অ্যাজোট্রপ কাদের বলা হয়। দেখো, যে সমস্ত তরল মিশ্রণ স্থির উষ্ণতায় এবং চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি সম্পূর্ণ এক হয়, তাদের কি বলা হয়, অ্যাজিওট্রপিক মিশ্রণ বলা হয়। যেসব তরল এই প্রকার মিশ্রণ তৈরি করে তাদের কি বলা হয়, অ্যাজোট্রপ বলা হয়। মানে যে সমস্ত তরল এই ধরনের অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করে তাদের অ্যাজোট্রপ বলা হয়। উদাহরণে কি বসাবো, ইথানল ও জলের মিশ্রণ, ইথানল আর জল কি করে, অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করে, তাহলে ইথানল আর জল হলো অ্যাজোট্রপ।
অ্যাজিওট্রফ। যেমন আরও হচ্ছে ক্লোরোফর্ম আর ইথানলের মিশ্রণ, এরাও কি করে অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করে, তাই এরা হলো অ্যাজিওট্রফ। নেক্সট কোশ্চেনে এসেছিল অভিস্রবণ এবং অভিস্রবণ চাপ কাকে বলে আর হাইপারটোনিক দ্রবণ কাকে বলে। চলো দেখে নিই। অভিস্রবণ কাকে বলে? নির্দিষ্ট দ্রাব্য এবং দ্রাবক থেকে উদ্ভূত অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দুটি দ্রবণকে অথবা কোনো দ্রবণকে তার দ্রাবক থেকে অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লি দ্বারা পৃথক করে রাখলে নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে অথবা দ্রাবক থেকে দ্রবণে যে স্বতঃস্ফূর্ত প্রবাহ হয় তাকে অভিস্রবণ বলে। কি হয়? উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে মানে নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে, অর্থাৎ যার কনসেন্ট্রেশন বেশি সেই দিক থেকে যার কনসেন্ট্রেশন কম সেই দিক থেকে যার কনসেন্ট্রেশন বেশি সেই দিকে কি হয়, মানে দ্রাবক থেকে দ্রবণে প্রবাহ হয়। এই ধরনের প্রবাহকে বলা হয় অভিস্রবণ। চলে আসি অভিস্রবণ চাপ। কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লি দ্বারা পৃথক করে রেখে দ্রবণের ওপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাকে ওই দ্রবণের অভিস্রবণ চাপ বলে। বোঝা গেছে যে কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবককে একটি অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লি দ্বারা যদি পৃথক করে রাখি তাহলে তার উপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাকে ওই দ্রবণের কি বলা হয়? অভিস্রবণ চাপ বলা হয়। এরপর হচ্ছে হাইপারটোনিক দ্রবণ। হাইপারটোনিক দ্রবণ কারা? অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ বেশি সেটিকে অপরটির সাপেক্ষে হাইপারটোনিক দ্রবণ বলে। মানে অর্ধভেদ্য দ্বারা আলাদা করা আছে এমন দুটো দ্রবণের অভিস্রবণ চাপ যার বেশি সেটাকে অপরটার সাপেক্ষে কি বলা হয়? হাইপারটোনিক দ্রবণ বলা হয়। এই দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব বেশি হয়, মানে হাইপারটোনিক দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব বেশি হয়। 2022 সালের নেক্সট কোশ্চেনে কি এসেছিল যে 87.9 গ্রাম বেঞ্জিনে যদি 0.9 গ্রাম অনুদ্বাহী এবং তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি দ্রাব পদার্থের আণবিক ওজন 103 হয় তবে কেবির মান কত? তাহলে বেঞ্জিন হচ্ছে 87.9 গ্রাম আর 0.9 গ্রাম কি নিয়েছি? দ্রাব। এবার আমরা সূত্র থেকে কি জানি? ডেল্টা টিপি সমান কেবি ইন্টু এম হয়, তাই তো? এবার কেবির মান কি? 103, কেবির মানটাই তোমাকে বার করতে হবে। হ্যাঁ, আর কি দেওয়া আছে? দ্রাবের আণবিক ওজন দেওয়া আছে, মানে M2 দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। কিন্তু এক্ষেত্রে আমরা একটা অন্য সূত্র দিয়ে কাজে লাগাবো। দেখো, প্রথমে কি বার করে নেব? দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা। কীভাবে বার করব? কতটা নেওয়া হয়েছে, মানে 0.9 গ্রাম যেহেতু নেওয়া হয়েছে সেটা উপরে লিখব, আর নিচে কি লিখব? ওই দ্রাব পদার্থের আণবিক ওজন। তাহলেই মোল সংখ্যা পেয়ে যাব, যে গৃহীত ওজন বা আণবিক ওজন। সেইটা করে আমরা কি পেলাম? দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার প্রশ্ন অনুসারে আমরা কি জানি? W1 সমান 87.9 গ্রাম আর ডেল্টা টিভি সমান 0.25 কেলভিন। যেহেতু দ্রবণের, এবার আমরা কি করব? দ্রবণের মোলালিটি বার করব। দ্রবণের মোলালিটি সমান কি? দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের পরিমাণ ইন্টু 1000 সমান কি? দ্রাবকের মোল সংখ্যা বসিয়ে দিলাম বাই দ্রাবের পরিমাণটা বসিয়ে দিলাম, দ্রাবকের পরিমাণটা বসিয়ে দিলাম ইন্টু 1000। ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এবার সূত্র অনুযায়ী আমরা কি লিখব? ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, অথবা কেবি সমান কি হবে? ডেল্টা টিভি বাই এম। বা ডেল্টা টিভির মানটা 0.25 বসিয়ে দিয়েছি প্রশ্ন থেকে, আর এম এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম, দিয়ে আমরা কি পেয়ে গেলাম? 2.515 কেলভিন কেজি মোল ইনভার্স। এটাই কি হচ্ছে? কেবির মান। এবার চলে এসেছি আমরা নেক্সট কোশ্চেনে। 2022-এর বলা হয়েছে ভ্যান টপের অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্রগুলি বিবৃত করো। কি হবে? বিজ্ঞানী ভ্যান টপ অভিস্রবণ চাপ সংক্রান্ত 3টি সূত্র দেন।
কি সূত্র দিয়েছিলেন? প্রথম সূত্রটা ছিল স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ কি হবে? ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। ঠিক আছে, তার মানে কি বলছে, অভিস্রবণ চাপটা যখন উষ্ণতা স্থির এবং কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে হচ্ছে মোলার গাঢ়ত্বের সমানুপাতিক, অর্থাৎ পাই ইজ প্রপোর্শনাল টু সি, যেখানে পাই হচ্ছে অভিস্রবণ চাপ এবং সি মোলার গাঢ়ত্ব। এবার পাই প্রপোর্শনাল টু সি কখন হবে? যখন টি স্থির। এরপর দ্বিতীয় সূত্র চলে আসি। দ্বিতীয় সূত্রে কি হবে? স্থির বা নির্দিষ্ট গাঢ়ত্বের কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ পাই ইজ প্রপোর্শনাল টু টি যখন সি স্থির, মানে মোলার গাঢ়ত্বটা যদি স্থির হয়ে যায়, অভিস্রবণ চাপ তখন উষ্ণতার সাথে প্রপোর্শনালিটিতে চলে আসবে। আর তৃতীয় সূত্রটা কি? স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান হয়। মানেটা কি? ধরো 2 গ্লাস জল নিয়েছো, মানে একই আয়তনে, এই গ্লাসেও যে পরিমাণে জল নিয়েছো ওই গ্লাসেও একই পরিমাণে জল নিয়েছো এবং উষ্ণতাটা স্থির। তাহলে স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটা নির্দিষ্ট আয়তনে, মানে জল একটা দ্রাবক আমরা জানি, এবার একটা নির্দিষ্ট আয়তনে দুটো গ্লাসে নিয়েছি। এবার কি বলছি? যে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক, মানে এবার তুমি দুটো আলাদা আলাদা দ্রাব নিয়েছো, কিন্তু দ্রাবকগুলোকে কি সমমোল পরিমাণে নিয়েছো, মানে একটা দ্রাব যদি 1 মোল নাও, অন্য যে আরেকটা দ্রাব নিয়েছো সেটাও 1 মোল পরিমাণে নিয়েছো। এবার মানে দ্রাবকগুলোর বৈশিষ্ট্যতে কি হতে পারে? হবে অনুদ্বায়ী হতে হবে, যাতে উবে না যায়, অসংযোজিত হতে হবে, যাতে সংযোজন না করে যায়, আর তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে। কেন? যাতে জলের সাথে মিশে তড়িৎ বিশ্লেষ্য বা কোনো ঘটনা না ঘটায়। এরকম যদি দ্রাব তুমি দ্রবীভূত করো, মানে আলাদা আলাদা গ্লাসে একটা একটা দ্রাব দ্রবীভূত করেছো, তখন তুমি কি দেখবে? প্রাপ্ত দ্রবণগুলির অভিস্রবণ চাপ সমান হয়, মানে এই গ্লাসের যে অভিস্রবণ চাপ হবে ওই গ্লাসের অভিস্রবণ চাপ একই হবে, যদিও তুমি কি করেছো, এই গ্লাসে আলাদা দ্রাব ডুবিয়েছো, ওই গ্লাসে আলাদা দ্রাব দিয়েছো। বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা কোনো ডাউট থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব মিটিয়ে দেবার। হ্যাঁ, এবার চলে আসি 2022-এর পরের প্রশ্নে। এখানে কি আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি কত বলছে, অপশানগুলো দিয়েছে কত হবে। এবার আমরা কি জানি? 1000 ml বা 1 লিটার বিশুদ্ধ জলের ভর কত? 1000 গ্রাম। আর 1000 গ্রাম জলের মোল সংখ্যা কত? 1000/18 এত মোল। আর 1000 গ্রাম কোনো দ্রাবের মোল পরিমাণটাকে কি বলা হয়? মোলারিটি। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি কত হবে? এটাই হয়ে যাবে 55.55 মোল। এটাই ছিল, এত পর্যন্ত ছিল 2022-এর কোশ্চেন। যদি তোমাদের এগুলো ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে বলবে যে তোমাদের আরও এই ধরনের ভিডিও লাগবে কি না, তাহলেই আমি এই ধরনের ভিডিও আরও বানাবো, না হলে আর বানাবো না। থ্যাংক ইউ, টাটা।